গল্প বলি এসো। আমি সুভাষ বলছি, শৈলেশ দে। আজ শোনাবো অষ্টম পর্ব। তাহলে শুরু করি। কবে আসবে সেই শুভ লগ্ন? কবে? খুব একটা দেরি হয়েছিল কি মল্লিকা? ১৯২৮ থেকে ১৯৪১, মাঝে ক বছরই শুনুন। বা? সেদিন এই খোকা ভগবানটির রণহুঙ্কারে সারা পৃথিবী যখন থরথর করে কেঁপে উঠেছিল, তখন সেই তথাকথিত সমালোচকদের মুখের রেখাগুলি যে বিস্ময়ে ও আতঙ্কে কতখানি ঝুলে পড়েছিল তা আমার ঠিক জানা নেই। বস্তুত পার্ক সার্কাস ময়দানে নিজের হাতে গড়া এই বেঙ্গল ভলান্টিয়ার্সই হল সুভাষের চিরকালের দেখা স্বপ্নের প্রাথমিক পর্যায়, যা পরবর্তীকালে বাস্তবে রূপায়িত হয়ে উঠেছিল আজাদ হিন্দ বাহিনীর মধ্য দিয়ে। প্রবীণ বিপ্লবী নেতা শ্রদ্ধেয় ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের ভাষায়, কলিকাতা কংগ্রেস অধিবেশন বিপ্লবী ভারতের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। কংগ্রেসের এই স্বেচ্ছাসেবক বাহিনীই হল ১৯২৯ সাল থেকে আজাদ হিন্দ ফৌজের পূর্বকাল পর্যন্ত বিপ্লব কাণ্ডের মূলাধার। সুভাষচন্দ্রের পার্ক সার্কাস ময়দানের কর্নেল লতিকা বসু পরিচালিত নারী বাহিনী আজাদ হিন্দ ফৌজের কর্নেল লক্ষ্মী পরিচালিত ঝাঁসির বাহিনীর অঙ্কুর। সুভাষচন্দ্রের কলিকাতা কংগ্রেস স্বেচ্ছাসেবক বাহিনীরূপ বীজেরই রূপান্তর নেতাজির দুর্জয় আজাদ হিন্দ ফৌজ রূপ মহামহিরুহ। ঐতিহাসিক কলকাতা কংগ্রেস সত্যিই ঐতিহাসিক, কারণ এই কলকাতা অধিবেশনেই নীতিগত দিক থেকে গান্ধীজির সঙ্গে সুভাষের যে বিরোধের সৃষ্টি হয়েছিল তার ফল হয়েছিল অত্যন্ত সুদূর প্রসারী। সে কথা পরে আসছে। অধিবেশন শেষ হলো, তা বলে ভলান্টিয়ার্স বাহিনী কিন্তু সুভাষ ভেঙে দিলেন না, গান্ধীজির ব্যঙ্গ বিদ্রুপ সত্ত্বেও না। বরং এতদিন যা ছিল শুধু কলকাতার মধ্যেই সীমাবদ্ধ, এবার তিনি তা ছড়িয়ে দিলেন বাংলাদেশের এখানে ওখানে সর্বত্র। ফলে শহরের সীমানা ছাড়িয়ে এবার সুদূর পল্লী গ্রাম পর্যন্ত দেখা যেতে লাগলো সেই একই দৃশ্য, সেই লেফট রাইট লেফট রাইট লেফট। সেখানেও সবার পুরোভাগে সেই মেজর সত্যগুপ্ত। গ্রাম থেকে গ্রামান্তরে তিনি ছুটে বেড়াতে লাগলেন অশান্ত ঘূর্ণির মতো। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে শোনা যেতে লাগলো তার সেই বজ্র হুঙ্কার, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। সত্যগুপ্ত ছাড়া যতীন দাস, পঞ্চানন চক্রবর্তী, প্রতুল ভট্টাচার্য, জগদীশ চ্যাটার্জি, বিনোদ চক্রবর্তী, জ্যোতিষ জোয়ারদার, বিনয় বসু, দীনেশ গুপ্ত, ননী চৌধুরী, সৌরভ ঘোষ, অনন্ত সিংহ, গণেশ ঘোষ, লোকনাথ বল প্রমুখ বিপ্লবীদের নামও এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। ভলান্টিয়ার্স বাহিনী গঠনে এদের কারো অবদানই কম নয়। কূটনীতি হিসেবে কংগ্রেসে যোগ দিলেও আসল ব্যাপারে কিন্তু বৈপ্লবিক সংস্থাগুলি চুপচাপ বসে ছিল না। ভেতরে ভেতরে প্রস্তুতির কাজ চলছিল অপ্রতিহত গতিতেই। শক্ত আঘাত হানতে হবে। আঘাতে আঘাতে শ্বেতাঙ্গ প্রভুদের আগ্রাসী ক্ষুধাটাকে এবার চিরতরে স্তব্ধ করে দিতে হবে। প্রবীণ বিপ্লবী হেমচন্দ্র ঘোষের মুক্তি সংঘেও তৎপরতা কম ছিল না। বিভিন্ন বিপ্লবী দল বেঙ্গল ভলান্টিয়ার্স মুভমেন্টকে গ্রহণ করেছিল বিপ্লবের অস্ত্ররূপে। মুক্তিসংঘ এই আন্দোলনকে গ্রহণ করল শুধু অস্ত্ররূপে নয়, বিপ্লবের প্রাণ রূপেও। পরবর্তীকালে এই মুক্তি সংঘই যে কি করে বেঙ্গল ভলান্টিয়ার্সের সংক্ষিপ্ত নাম বিভিতে রূপান্তরিত হলো তা বোঝানোর উদ্দেশ্যে ভূপেন বাবুর লেখা থেকে কয়েকটি লাইন এখানে হুবহু তুলে দিচ্ছি। সুভাষচন্দ্র পরিচালিত বেঙ্গল ভলান্টিয়ার্স নামক স্বেচ্ছাসেবক বাহিনী ১৯২৮ সালের কলিকাতা কংগ্রেস অধিবেশনের এক গুরুত্বপূর্ণ অবদান।
এ বাহিনী বাংলার বিপ্লবীদের কল্পনায় সমুজ্জ্বলময় এক দুর্জয় কর্মপথের সন্ধান দিল। হেমবাবু ও তার বন্ধুগণ বেঙ্গল ভলান্টিয়ার্স মুভমেন্টকে শুধু মুভমেন্টের ভূমিকায় রাখলেন না, তারা গভীর নিষ্ঠায় উহাকে বিপ্লবী প্রতিষ্ঠানে পরিণত করলেন। এ সম্ভব হয়েছিল সত্যগুপ্তের দক্ষ নেতৃত্বে। তার চমৎকার মিলিটারি মন, মেজাজ ও শিক্ষা ছিল। তার রক্তে ছিল একটি ভয়হীন সেনানীর অস্তিত্ব। তার প্রত্যয় ছিল সুসংযত সেনাধ্যক্ষের। হেমচন্দ্রের মুক্তিসংঘ আর বেঙ্গল ভলান্টিয়ার্স মুভমেন্ট সংস্থা কার্যত ভিতরে বাইরে মিলে মিশে গিয়েছিল কর্মীদেরই ইচ্ছায়। পুলিশ এই সূত্রে হেমবাবুর বিপ্লবী সংস্থার নাম দিল বেঙ্গল ভলান্টিয়ার্স, সংক্ষেপে বিভি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বিভি নামের আসল রহস্য কোথায়। প্রকৃতপক্ষে বিভি ও হেমবাবুর মুক্তিসংঘ এক ও অভিন্ন। এখন থেকে আমিও তাকে বিভি নামেই উল্লেখ করব। বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সম্পাদক হিসেবে হেমবাবু তখন সর্বত্র সুপরিচিত। কিন্তু আসল মানুষটিকে চিনতে পেরেছিলেন কজন? বাইরে কংগ্রেস কর্মী হলেও প্রকৃতপক্ষে তিনিই ছিলেন মুক্তিসংঘ বা বাংলার বৈপ্লবিক সংস্থা বিভির সর্বাধিনায়ক মহাবিপ্লবী হেমচন্দ্র ঘোষ। একান্ত ঘনিষ্ঠ দুই একজন ছাড়া সেই খবর আর কারোরই জানবার অবকাশ ছিল না। সবার অলক্ষ্যে আরও একটি মানুষ যে সেদিন নিঃশব্দে এগিয়ে চলেছিলেন, সে খবরও কিন্তু কারো জানবার অবকাশ ছিল না মল্লিকা। তিনি হলেন চট্টগ্রামের ছোট বড় সবার অতি আপনজন মাস্টারদা সূর্য সেন। অঙ্কের মাস্টার, তাই হিসেবে তার এতটুকুও ভুল হয়নি। হয়নি বলেই কলকাতা কংগ্রেস থেকে ফিরে গিয়ে সঙ্গে সঙ্গেই তিনি কাজে নেমে পড়েছেন। গণেশ ঘোষ, অনন্ত সিংহ, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, লোকনাথ বল প্রমুখ সুযোগ্য সহকর্মীদের সঙ্গে নিয়ে। সুদক্ষ ভলান্টিয়ার্স বাহিনী চাই, চাই ইস্পাতে গড়া মৃত্যু ভয়হীন এমন একদল তরুণ যারা ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে কোনো মতেই ভেঙে পড়বে না। আর দেরি নয়, এগিয়ে চলো সবাই। উৎসাহ আরো শত গুণ বৃদ্ধি পেল সুভাষকে কাছে পেয়ে। 1929 সাল 11ই মে চট্টলের যুব সমাজ সেদিন অধীর, চঞ্চল। জেলা কংগ্রেস ও যুব সম্মিলনী উপলক্ষে সুভাষ এসেছেন তাদের কাছে। তারুণ্যের মূর্ত প্রতীক সুভাষ। প্রকাশ্য অধিবেশন শেষ। এবার মহালক্ষ্মী ব্যাংকের একটা গোপন কক্ষে শুরু হলো অপ্রকাশ্য অধিবেশন। এদিকে চট্টগ্রাম ভলান্টিয়ার্স বাহিনীর সর্বাধিনায়ক গণেশ ঘোষ, অনন্ত সিংহ, ত্রিপুরা সেন প্রমুখ বীর বিপ্লবীবৃন্দ, অন্যদিকে সুভাষ। দু চোখে তার অনন্ত প্রত্যাশা। অগ্নিযুগের ইতিহাসে চট্টগ্রাম কি আজ গোটা বাংলাকে পথ দেখাবে না? ঘৃণ্য সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তীব্র আক্রোশে ফেটে পড়বে না? চট্টগ্রাম সম্বন্ধে যে তার অনেক আশা। দুর্ধর্ষ বিপ্লবী অনন্ত সিংহের লেখা থেকেই সেদিনের সেই সাক্ষাৎকারের বিবরণ এখানে তুলে দিচ্ছি। দুপুরবেলা মহালক্ষ্মী ব্যাংকের গোপন কক্ষে তিনি, গণেশ, ত্রিপুরা সেন ও আমার সঙ্গে অন্যের সম্পূর্ণ অসাক্ষাতে মিলিত হয়ে ভলান্টিয়ার সংগঠন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন। যতদূর সম্ভব খোলাখুলি তার সঙ্গে আমরা আলাপ করলাম। তাকে খুব ভালোভাবে বুঝতে দিয়েছিলাম যে আমরা মিলিটারি পোশাকে সজ্জিত হয়ে কংগ্রেসের নিরস্ত্র ও শান্তিপূর্ণ ভলান্টিয়ার হয়েই কংগ্রেসের শোভা বর্ধন করব না। সুভাষবাবুকে আমাদের মত জানালাম যে কংগ্রেসের নন ভায়োলেন্স নীতি আমরা কখনোই অন্তর দিয়ে সমর্থন করি না। আমরা মাত্র কৌশল হিসেবে নন ভায়োলেন্স নীতি সাময়িকভাবে মেনে চলি এবং এই নন ভায়োলেন্স নীতির অন্তরালে সশস্ত্র যুব বিদ্রোহের জন্য প্রস্তুত হতে চাই। বলা বাহুল্য,
সুভাষবাবু আমাদের দৃঢ় মনোভাবের আভাস বুঝে আমাদের যুব বিদ্রোহের পরিকল্পনাকে তার নৈতিক সমর্থন জানান। অগ্নিযুগের একটি অধ্যায়, সাপ্তাহিক বসুমতী, ১৪ই জুলাই ১৯৬৬ সাল। ঠিক তখনই একদিন বাংলার রাজনৈতিক আকাশে মেঘে মেঘে কালো হয়ে উঠল। সুভাষ ও দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে। কে হবে বাংলা কংগ্রেসের সর্বাধিনায়ক? কে দেবে বাঙালিকে পথ চলার নির্দেশ? কার ইঙ্গিতে মৃত্যুঞ্জয়ী তরুণ তরুণীর দল এগিয়ে যাবে আপন লক্ষ্যের দিকে? সুভাষ না সেনগুপ্ত? তরুণ সমাজের কাছে সুভাষ তখন হিরো। সুভাষ ছাড়া আর কারো নেতৃত্বই তারা মানতে রাজি নয়। অথচ কংগ্রেসের প্রবীণ দলের ইচ্ছা অন্যরূপ। তারা চান সেনগুপ্তকে। প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরোধ, বিরোধ থেকে সংঘর্ষ। বৈপ্লবিক সংস্থাগুলোও তার ব্যতিক্রম নয়। তাদের মধ্যেও সেই বিরোধ, সেই দলাদলি। কেউ সুভাষের সমর্থক, কেউ বা চান সেনগুপ্তকে। বিরোধ চরমে উঠল চট্টগ্রামে। সেখানেও সেই একই অবস্থা। মাস্টারদা ও তার সহকর্মীগণ সবাই চান সুভাষকে। অপরপক্ষে অনুশীলন সমিতি হল সেনগুপ্তের সমর্থক। যদিও জয় হলো সুভাষেরই, তবু অবাঞ্ছিত সংকটকে শেষ পর্যন্ত আর কোনো রকমেই এড়ানো গেল না। ফলে চরম মূল্য দিতে হলো মাস্টারদার দলেরই একজন তরুণ কর্মী, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র শ্রী সুখেন্দু দত্তকে। শুধু তাই নয়, বিপ্লবী নেতা নির্মল সেন, এমনকি স্বয়ং মাস্টারদা পর্যন্ত সেদিন রেহাই পেলেন না অবাঞ্ছিত সেই রক্তপাতের হাত থেকে। এবার গর্জে উঠল চট্টগ্রামের তরুণ দল। প্রতিশোধ চাই, চাই রক্তের বদলে রক্ত, এর জবাব আমরা দেবই। বাধা দিলেন মাস্টারদা। হ্যাঁ, জবাব আমরা দেব, তবে এখানে নয়, দেব আসল জায়গায়। আত্মকলহে শক্তি ক্ষয় না করে তার জন্য প্রস্তুত হও। এদিকে গণেশ ঘোষ, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিংহ, নির্মল সেন প্রমুখ বিপ্লবীগণ আহত সুখেন্দুকে কলকাতা নিয়ে এসে ভর্তি করে দিলেন কারমাইকেল কলেজ হাসপাতালে। আশা খুবই কম। তবু শেষ চেষ্টা করে দেখতে হবে। সুখেন্দুর মতো কর্মীকে হারানো যে দলের পক্ষে একটা প্রচণ্ড ক্ষতি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সুভাষ ছুটে গেলেন মৃত্যুপথযাত্রী সুখেন্দুর শয্যা পাশে। শুধু একদিন নয়, দিনের পর দিন তাকে জয়যুক্ত করতে গিয়েই সুখেন্দু আজ এমনি করে অকালে প্রাণ দিতে চলেছে। এ দুঃখ যে কোনোদিনই যাবার নয়। কিছুতেই কিছু হলো না। হাজার চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না সুখেন্দুকে। দেখতে দেখতে একদিন তার চোখ দুটি বুজে এলো অনন্ত নির্ভরতায়, নিশ্চিন্ত আরামে। সে ঘুম আর কোনোদিনই ভাঙল না। শুরু হলো সব যাত্রা। সবার পুরোভাগে নগ্নপদে সুভাষ, বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা, মুখে তারই প্রতিচ্ছায়া। সুখেন্দু হারিয়ে গেল। ওর অভাব যে কোনো দিনও পূর্ণ হবার নয়। এদিকে বিভি চুপচাপ বসে নেই। ভেতরে ভেতরে তার প্রস্তুতি পর্ব এগিয়ে চলেছে অবিশ্বাস্য গতিতে। আর সময় নেই, প্রস্তুত হও। সর্বাধিনায়ক হেমবাবু বহুদর্শী লোক। স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, ভগিনী নিবেদিতা, মহানায়ক রাসবিহারী বসু, বাঘা যতীন প্রমুখ সবার সান্নিধ্যই তিনি লাভ করেছেন নিজের ব্যক্তিগত জীবনে। তাঁদের বৈপ্লবিক প্রচেষ্টাও তার ত্রুটি বিচ্যুতি সম্বন্ধে অনেক অভিজ্ঞতাই সঞ্চিত হয়ে আছে তার স্মৃতির ভাণ্ডারে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেছেন যে সংগ্রাম চালাতে হলে চাই উপযুক্ত প্রস্তুতি। অতীতে সবকটি প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে এই উপযুক্ত প্রস্তুতির অভাবে। বিভির ক্ষেত্রে কোনো রকমেই তার পুনরাবৃত্তি ঘটতে দিতে তিনি রাজি নন। প্রথমেই ব্যবস্থা করা হয়েছে কতকগুলি শেল্টার বা গোপন আস্তানার। পুলিশ হয়তো কাউকেই সেদিন রেহাই দেবে না।
তাই পলাতক বিপ্লবীদের আশ্রয় নেবার জন্য কতগুলি শেল্টার থাকা চাই। নিজস্ব চিকিৎসা বিভাগও প্রস্তুত। আঘাত করতে গেলে পাল্টা আঘাত আসবেই। কিছু সংখ্যক হতাহত হওয়াও বিচিত্র নয়। সেই অবস্থায় হাসপাতালে বা বাইরের কোনো চিকিৎসকের কাছে যাওয়া মোটেই নিরাপদ হবে না। সুতরাং নিজস্ব কিছু চিকিৎসক চাই, যাদের ওপর পুরোপুরিভাবে নির্ভর করা চলে। সেদিক থেকেও নিশ্চিন্ত। সত্যেন্দ্র কুমার দত্ত, দুর্গাদাস ব্যানার্জি, সুরেন বর্ধম, প্রভাস ঘোষ, প্রকাশ দত্ত, অরুণ নন্দী, অনিমেষ রায়, জিতেন সেন প্রমুখ অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ সঙ্গে সঙ্গেই এগিয়ে এসেছেন পরম শুভানুধ্যায়ী বন্ধুর মতো। এদের মধ্যে কেউ কেউ আবার দলীয় সদস্য, সুতরাং সততা সম্বন্ধে কোনো প্রশ্নই ওঠে না। কয়েকজন সুদক্ষ আইনজীবীও চাই। মামলা চালাবার মতো অত সামর্থ্য বিপ্লবীদের কোথায়? কোথায় পাবেন তারা অত টাকা? সুতরাং এমন কয়েকজন আইনজীবীর সহযোগিতা প্রয়োজন, যাদের কাছে অর্থের প্রশ্নটাই সবচেয়ে বড় নয়। সেদিক থেকেও অসুবিধার কোনো প্রশ্ন নেই। বন্ধুর মতোই হাত বাড়িয়ে দিয়েছেন খগেন কর, চিন্তাহরণ রায়, বিনয় সেন, পরেশ সাহা প্রমুখ বিচক্ষণ আইনজীবীগণ। তোমরা দেশের জন্য প্রাণ দেবে, আর আমরা কি শুধু নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে থাকব? তা কি হয় কখনো? দিন, মাস, প্রহরের মালাগাথা ছন্দে কেটে গেল আরো ১ বছর। এলো ১৯৩০ সাল। বাংলার দিকে দিকে তখন নবজীবনের সাড়া, নতুন দিনের সংকেত। সর্বত্র এক রব, এগিয়ে চলো, এগিয়ে চলো। এতকাল আমরা একতরফাই মার খেয়েছি, এবার পাল্টা মার দেবার পালা। বিবির সদস্যদের মধ্যেও সেই একই চঞ্চলতা। আর সময় নেই। সাম্রাজ্যবাদী শক্তিকে আর অবকাশ দেওয়া চলবে না। এবার আঘাত হানতে হবে। চারদিক থেকে আঘাত হেনে ওদের জাঁতি কলে পিষে মারতে হবে। পেছনে তাকাবার সময় নেই, হিসেব নিকেশেরও ফুরসত নেই। এ হলো বাঁচার সংগ্রাম। এ সংগ্রামে সবাইকে এগিয়ে যেতে হবে। জানি তার জন্য মূল্য দিতে হবে। দিতে হবে অনেক তাজা প্রাণ। কোনো দুঃখ নেই, প্রয়োজন হলে তাও আমরা দেব। পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এই মূল্য দেবার পালা আমাদের কোনোদিনই শেষ হবে না। অস্ত্রশস্ত্র প্রস্তুত, অ্যাকশন স্কোয়াডও প্রস্তুত। প্রস্তুত বিভির মৃত্যু পাগল তরুণ বৃন্দ। সংকেত পেলেই সঙ্গে সঙ্গে তারা দুর্বার বেগে ঝাঁপিয়ে পড়বেন দুঃসাহসের পাখায় ভর করে। শুধু অপেক্ষা মাত্র। বিস্ফোরণ ঘটল তার আগেই। মারাত্মক খবর এলো বাংলার এক প্রান্তে অবস্থিত সেই চট্টল ভূমি থেকে। সর্বাধিনায়ক মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামের বীর বিপ্লবীরা এক অভাবনীয় ইতিহাসের সৃষ্টি করেছেন। চট্টগ্রাম স্বাধীন, মুক্ত। ব্রিটিশ ইউনিয়ন জ্যাকের পরিবর্তে সেখানে এখন পথ করে উঠছে ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা। খবর শুনে সারা দেশ স্তম্ভিত। তারপর বিস্ময়ের ঘোর কেটে যেতেই হাজার হাজার লক্ষ লক্ষ কণ্ঠে শোনা গেল বিপুল জয়ধ্বনি। ধন্য চট্টগ্রাম, ধন্য তার সুসন্তান মাস্টারদা সূর্য সেন, ধন্য গণেশ ঘোষ, অনন্ত সিংহ, লোকনাথ বল, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন প্রমুখ তার সুযোগ্য সহকর্মী বৃন্দ। ধন্য তার প্রতিটি সুশিক্ষিত মুক্তিকামী সৈনিক। পরাধীন জাতির ইতিহাসে তোমরা যে নজির রেখেছ, কোথাও বুঝি তার তুলনা নেই। তোমাদের নমস্কার। ওরা দুপায়ে দলে মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকারে। চট্টগ্রামে সশস্ত্র বিপ্লব, সেই কবেকার কথা আজও আবছা আবছা মনে পড়ে। মনের খাতা উল্টাতে গিয়ে আজও ক্ষণে ক্ষণে বেরিয়ে আসে বিস্মৃত পায় অতীতের সেই ধূসর পাণ্ডুলিপি। অস্পষ্ট কিন্তু অবিস্মরণীয়। বিরাট পটভূমিকা, বিরাট প্রস্তুতি,
এত বিরাট যে সামান্য ২-৪ কথায় তার গুরুত্ব বোঝানো কোনো রকমেই সম্ভব নয়। তাই সে চেষ্টা না করে আমি শুধু তার প্রধান, প্রধান ঘটনাগুলোই আজ তোমাকে শোনাবো মল্লিকা। বিপ্লবী সুভাষকে জানতে হলে তার সমসাময়িক কালের বৈপ্লবিক কর্মধারা সম্বন্ধে তোমার কিছুটা ধারণা থাকা দরকার। এ অধ্যায়ের অবতারণা শুধু তারই প্রয়োজনে। তবে শুরুতেই বলে রাখছি যে এর পূর্ণাঙ্গ ইতিহাস আমার জানা নেই। আমার কেন, কারোরই জানা নেই। কারণ এই ইতিহাসের নায়কদের সেদিন সবচাইতে বড় কথাই ছিল মন্ত্রগুপ্তি। অর্থাৎ কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, শুধু নিঃশব্দ সৈনিকের মতো এগিয়ে যাও। সাবধান, মানুষ তো দূরের কথা, কাকপক্ষীও যেন কোনো কিছু টের না পায়। বিভির সর্বাধিনায়ক শ্রদ্ধেয় হেমচন্দ্র ঘোষের ভাষায়, যাহারা প্রচণ্ড ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হইয়াছিলেন, যথার্থ স্বাধীনতা কাড়িয়া লইবার বীর্যে তাহাদের অমর কর্মকাণ্ডের অধিক অংশ সকলের অবজ্ঞাতে আচরিত হইয়াছে। সভা সমিতি ডাকিয়া জ্বালাময়ী প্রস্তাব গাঁথিয়া কোনো কার্য সাধিত হয় নাই। প্রস্তর ফলকে বা তাম্ররৌপ্য মুদ্রায় কোনো কীর্তি কাহিনী কেহ লিখিয়া রাখিয়া যান নাই, অথবা কোনো সাক্ষী সাবুত ডাকিয়াও কোনো গুপ্ত সমিতির লোকেরা তাহাদের কার্যকলাপ সংঘটিত করেন নাই। কাজেই তাহাদের কর্ম ইতিহাস দুর্লভ। সত্যিই দুর্লভ। দুর্লভ বলেই সেদিন লোকচক্ষুর অন্তরালে কোথায় যে কার কতখানি রক্ত ঝরেছিল তার সঠিক ইতিহাস জানানো কারো পক্ষেই সম্ভব নয়। জানাতে গেলেও সেক্ষেত্রে কিছুটা ব্যক্তিগত অভিজ্ঞতা, কিছু দেখা বা শোনা, আবার কিছুটা অনুমানের পাখায় ভর করে এগিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সেই হিসেবে এ কাহিনীকে তুমি ইতিহাস না বলে বরং ইতিহাসের ভগ্নাংশ বলে ধরে নিতে পারো। ১৯৩০ সাল ১৮ই এপ্রিল, আইরিশ বিপ্লবের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ১৮ই এপ্রিল, রাত তখন ১০টা। পরিকল্পনা মতো সবার আগে এগিয়ে গেলেন যুব বিদ্রোহের ২ দুর্ধর্ষ জেনারেল অনন্ত সিংহ আর গণেশ ঘোষ। পেছনে আরো ৪ জন, বিধু ভট্টাচার্য, হরিপদ মহাজন, হিমাংশু সেন আর সরোজ গুহ। সবার গায়ে সামরিক পোশাক, সবাই সশস্ত্র, সবার মনে একই সংকল্প, সামনেই পুলিশ লাইন। যে করে হোক জেলার শক্তিকেন্দ্র এই পুলিশ লাইনের অস্ত্রাগারটি দখল করতে হবে। তারপর একে একে দখল করতে হবে জেলখানা, ইম্পেরিয়াল ব্যাংক, থানা, কোর্ট কাছারি ইত্যাদি সব কিছু। দখল করতে হবে গোটা শহরটাকেই। অবশ্য শহর দখল করা মানেই বিদেশির হাত থেকে ভারত ভূমি অধিকার মুক্ত করা নয়। বিরাট এই ভারতবর্ষের মধ্যে চট্টগ্রাম আর কতটুকু? তবুও তারও কিছুটা প্রয়োজন আছে। একতরফা মার খেয়ে জাতির মেরুদণ্ড আজ ভেঙে পড়েছে। আজ পাল্টা মার দিয়ে শতাব্দীর ঘুম থেকে তাদের জাগিয়ে তুলতে হবে। বুঝিয়ে দিতে হবে যে ইংরেজ অপরাজেয় নয়। সংঘবদ্ধভাবে আঘাত করতে পারলে তাদের ওই শক্তির দম্ভকে ধুলোয় মিশিয়ে দেওয়াটা এমন কিছু কষ্টসাধ্য কাজ নয়। প্রমাণ চট্টগ্রাম। চট্টগ্রামে যা সম্ভব অন্যত্র তা সম্ভব হবে না কেন? নিশ্চয়ই সম্ভব। সুতরাং প্রস্তুত হও, সবাই মিলে রুখে দাঁড়াও। ওদিকে টিলার উপর দণ্ডায়মান রাইফেলধারী প্রহরী অবাক। কে ওরা? কেন ওরা এদিকে এগিয়ে আসছে একটু একটু করে? কি মতলব ওদের? সামরিক বিভাগের কেউ নয় তো? প্রশ্ন করার মতো কোনো অবকাশ পেল না সশস্ত্র প্রহরীটি। তার আগেই ২ জেনারেলের হাতের রিভলভার আগুন ছড়ালো। ত্রাম, দ্রাম। তারপরেই একসঙ্গে সবাই জয়ধ্বনি দিল। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। আশ্চর্য! সঙ্গে সঙ্গে চারদিক থেকে অগণিত কণ্ঠে জয়ধ্বনি ভেসে এলো। বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যাক।
কি নিখুঁত পরিকল্পনা! যেন চারদিক থেকে শত সহস্র আক্রমণকারী এগিয়ে আসছে আর কি। অথচ আসলে কিন্তু ৩০-৩৫ জনের বেশি হবে না। তাইতেই কাজ হলো। আচমকা রিভলভার গর্জন আর সেই সঙ্গে এই জয়ধ্বনি শুনে শত শত পুলিশ প্রহরীর দল যে নিমেষে কোথায় ছুটে পালালো তার আর কোনো হদিশই পাওয়া গেল না। মাস্টারদা সহ ছোট ছোট দলগুলি সবাই এসে এবার জড়ো হলেন একে একে। সঙ্গে সঙ্গে একদল গার্ড নিলেন পুলিশ লাইনের চারপাশে, অন্য একদল ছুটে গেলেন ম্যাগাজিন কক্ষের উদ্দেশ্যে। অস্ত্রশস্ত্র চাই, প্রচুর অস্ত্রশস্ত্র। বড় বড় হাতুড়ির ঘায়ে দেখতে দেখতেই ম্যাগাজিন কক্ষের শক্ত তালা ভেঙে পড়ল ঝনঝন করে। তারপর সে কি সবার আনন্দ উল্লাস! রাইফেল, রাইফেল, রাইফেল! একটি দুটি নয়, শত শত পুলিশ মাস্কেট্রি রাইফেল, সেই সঙ্গে অসংখ্য রিভলভার আর কার্তুজ। সহসা জেনারেল গণেশ ঘোষের হাঁক শোনা গেল, কোম্পানি ফল ইন। সঙ্গে সঙ্গে সবাই সোজা হয়ে দাঁড়ালেন সামরিক কায়দায়। কী করে মাস্কেট্রি রাইফেল ব্যবহার করতে হয় তা হাতে কলমে বুঝিয়ে দিয়ে এবার জেনারেল ঘোষ হাঁক দিলেন, লোড। সবাই টোটা ভরে নিলেন নিজ নিজ মাস্কেট্রি রাইফেলে। পরবর্তী আদেশ, এম। সবাই লক্ষ্য স্থির করলেন আকাশের দিকে। এবার শেষ আদেশ, ফায়ার। সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে গোটা শহরটাই বুঝি কেঁপে উঠল থরথর করে। এমনি করে ৩ বার। একই দিনে, একই সময়ে জেনারেল লোকনাথ বল ও যুব বিদ্রোহের অন্যতম নায়ক নির্মল সেনের নেতৃত্বে ওদিকে আর এক অধ্যায় তখন শুরু হয়ে গেছে অক্সিলিয়ারি ফোর্সি আর্মারিতে। সেখানেও সেই একই ব্যাপার। রাইফেলধারী প্রহরী প্রথমেই জেনারেল বলকে দেখে স্যালুট জানালো, উঁচু দরের কোনো মিলিটারি অফিসার মনে করে। সঙ্গে সঙ্গে অগ্নিবর্ষণ, দ্রাম, দ্রাম, দ্রাম। সেই সঙ্গে সমবেত কণ্ঠের বজ্র হুঙ্কার, ইনক্লাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যাক। আর যায় কোথায়? সঙ্গে সঙ্গে অপ্রস্তুত পাঠান প্রহরীর দল ভোঁ ভাঁ দৌড়। সাধ করে কে আর প্রাণ দিতে চায়? আগে তো প্রাণ বাঁচুক, তারপর অন্য কথা। তবে পুলিশ লাইনের মতো কাজটা কিন্তু এখানে খুব সহজে হলো না মল্লিকা। হতাহতের সংখ্যাও অনেক বেশি। নিহত মোট ৬ জন, সবটাই বিপক্ষের। প্রথমেই ভারপ্রাপ্ত অফিসার সার্জেন্ট মেজর ফেরেল ছুটে এলেন উদ্যত রিভলভার হাতে নিয়ে। কৌন হ্যায়, ক্যা মাংতা? জবাব গেল আগ্নেয়াস্ত্রের মুখ দিয়ে, দ্রাম, দ্রাম, দ্রাম। সঙ্গে সঙ্গেই মেজর ফেরেল লুটিয়ে পড়লেন মাটিতে। তারপর স্ত্রীকে লক্ষ্য করে বললেন, ডার্লিং, রিং আপ দি পুলিশ স্টেশন। কোথায় ফোন, কোথায় কি? পরিকল্পনা মতো ৫ মিনিট আগেই শহরের যাবতীয় টেলিফোন ও টেলিগ্রাফ ব্যবস্থা বিধ্বস্ত হয়ে গেছে অভিজ্ঞ নেতা অম্বিকা চক্রবর্তীর নেতৃত্বে। টেলিফোন ভবনের কোনো চিহ্নও নেই সেখানে, সব পুড়ে ছাই হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা বলতেও কিছু নেই। দুদিন আগেই লালমোহন সেন, সুকুমার ভৌমিক, হারান চৌধুরী, সুবোধ মিত্র, উপেন ভট্টাচার্য, শঙ্কর সুশীল দে, বিজয় আইচ প্রমুখ মুক্তি সৈনিকগণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছেন শহর থেকে ৪০ মাইল দূরে গিয়ে। এক জায়গায় মালগাড়ি লাইনচ্যুত করে, অন্য জায়গায় টেলিগ্রাফের তার কেটে দিয়ে তাঁদের কর্তব্য তাঁরা পালন করেছেন যথাযথভাবেই। মেজর ফেরেল শেষ। এবার আলমারির দরজা ভাঙার পালা। পরস্পর দুটো শক্ত মজবুত লোহার দরজা। ভেতরে রয়েছে ৩০৩ বোরের ১০ শটওয়ালা আর্মি ম্যাগাজিন রাইফেল আর লুইস গান। পুলিশ লাইনে পাওয়া মাস্কেট্রি রাইফেলে প্রতিবার মাত্র ১টি করে গুলি ছোড়া যায়। তার পাল্লাও ২০০ গজের বেশি নয়। সেদিক থেকে আর্মি ম্যাগাজিন রাইফেলের গুরুত্ব অনেক বেশি। এগুলো দিয়ে অনায়াসেই একসঙ্গে ১০টা করে গুলি ছোড়া চলে। সুতরাং এগুলো চাই-ই, যে করে হোক, এগুলো পেতেই হবে। তাছাড়া লুইস গান তো আছেই।
কোনো বাধাই আর বাধা রইল না শেষ পর্যন্ত। প্রথমেই জাহাজ বাঁধা মজবুত দড়ি দিয়ে দরজার হাতল দুটোকে মোটরের সঙ্গে বাঁধা হলো শক্ত করে। তারপর ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিতেই ব্যাস, সঙ্গে সঙ্গে সব খোলা মাঠ। তারপর সেই একই দৃশ্য, শুধু রাইফেল আর রাইফেল, রিভলভার আর লুইস গান। কিন্তু কার্তুজ? ১০ শটওয়ালা ম্যাগাজিন রাইফেলের উপযুক্ত কার্তুজ কোথায়? আশ্চর্য! কোথাও নেই। তন্ন তন্ন করে সর্বত্র খোঁজ করা হলো, তবু কোথাও তার সন্ধান পাওয়া গেল না। এখন উপায়? এত আর্মি রাইফেল, এত স্বয়ংক্রিয় লুইস গান, সবই যে অকেজো হয়ে পড়বে ৩০৩ বোরের কার্তুজের অভাবে। একটার পর একটা বাধা। হঠাৎ সার্জেন্ট ব্লেকবার্ন, মিস্টার কলেন ও জাহাজ কোম্পানির জনৈক শ্বেতাঙ্গ অফিসার এসে হাজির। চোখে তাদের অনন্ত বিস্ময়। কে ওরা? কি মতলব ওদের? জবাব গেল গুলির মুখে। দ্রাম, দ্রাম। কলেন সেখানেই পড়ে রইলেন আহত হয়ে। বাদবাকি সবাই দে ছুট। এবার সবাইকে ফিরে যেতে হবে হেডকোয়ার্টার্স, সেই পুলিশ লাইনে। অস্ত্রশস্ত্র যথাসম্ভব সঙ্গে নেওয়া হলো। বাদবাকি সবই ধ্বংস করে ফেলা হলো শক্ত হাতুড়ির ঘায়ে। তারপরই শোনা গেল জেনারেল বলের নতুন আদেশ, সেট দি আর্মারি অন ফায়ার। দেখতে দেখতে গোটা আর্মারিটা জ্বলে উঠল দাউ দাউ করে, সেই সঙ্গে সমবেত জয়ধ্বনি, ইনকিলাব জিন্দাবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। আবার সেই বাধা। এবার এলেন জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার উইলকিনসন স্বয়ং। আর যায় কোথায়, সঙ্গে সঙ্গে ঢালাও হুকুম, ফায়ার। মারা পড়ল সঙ্গের আর্দালিটি। ড্রাইভার বীরমন থাপাও রেহাই পেল না, তাকেও লুটিয়ে পড়তে হলো শক্ত মাটির বুকে। একমাত্র রেহাই পেলেন উইলকিনসন। অন্ধকারের সুযোগ নিয়ে সঙ্গে সঙ্গেই তিনি হাওয়া। কিছুক্ষণের মধ্যেই জেনারেল বল হেডকোয়ার্টার্সে পৌঁছে গেলেন সবাইকে নিয়ে। ইতিমধ্যে অম্বিকা চক্রবর্তীও তার দলবল নিয়ে এসে গেছেন টেলিফোন ভবন ধ্বংস করে। জালিয়ানওয়ালাবাগের নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার উদ্দেশ্যে নরেশ রায়, ত্রিপুরা সেন, দেবপ্রসাদ গুপ্ত, অমরেন্দ্র নন্দী, বীরেন দে, মনোরঞ্জন সেন প্রমুখ দলের সবচাইতে দুঃসাহসী তরুণদের পাঠানো হয়েছিল পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার জন্য। কিন্তু গুড ফ্রাইডে উপলক্ষে ক্লাব বন্ধ থাকার দরুন সে পরিকল্পনা বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়নি। ইতিমধ্যে তারাও এসে যোগ দিয়েছেন মূল বাহিনীর সঙ্গে। কেউ আর বাদ নেই, একটি প্রাণীও না। এবার জাতীয় পতাকা উত্তোলন। বিউগল ধ্বনির মধ্যে পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গেই কমান্ড হলো লোড, এম, ফায়ার। সঙ্গে সঙ্গে পরপর ৩ বার প্রায় ৫০টি মাস্কেট্রি রাইফেল গর্জে উঠল আকাশের দিকে মুখ করে। অবশেষে অস্থায়ী সামরিক সরকার গঠন ও সর্বাধিনায়ক রূপে মাস্টারদাকে গার্ড অব অনার প্রদর্শন। সঙ্গে সঙ্গে আবার সেই রাইফেল গর্জন, সেই সমবেত জয়ধ্বনি, ইনকিলাব জিন্দাবাদ, চট্টগ্রাম রিপাবলিকান আর্মি জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। সবাই খুশিতে ভরপুর। তাদের এতদিনের স্বপ্ন সার্থক হয়েছে। প্রধান প্রধান সমস্ত ঘাঁটি এখন তাদের দখলে। অক্সিলিয়ারি ফোর্স, টেলিফোন ভবন বিধ্বস্ত, টেলিগ্রাফ লাইন বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন, রেলপথও তাই। এবার জেলখানা, ইম্পেরিয়াল ব্যাংক, বিভিন্ন পুলিশ, থানা ইত্যাদি দখল করতেই যা দেরি। হঠাৎ এ কি? রাত্রির অন্ধকারে কোথা থেকে ভেসে আসছে লুইস গান থেকে অবিশ্রান্ত গুলিবর্ষণের শব্দ, ট্যা 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 ট্যা। আজ এখানেই শেষ করলাম আমি সুভাষ বলছি গ্রন্থের ৮ম পর্ব। শুনে কি অনুভূতি হচ্ছে তোমাদের সেটা আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে পরবর্তী পর্বগুলো শোনার জন্য
অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য একটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।